একসময় সুন্দর নামের একটি গ্রামে যমন নামে একটা ছেলে ছিল। যমন প্রতিদিন পায়ে হেঁটে নিজের স্কুলে যেত, যেটা তার ঘর থেকে একটু দূরে ছিল। এরকমই একদিন আমাদের যমন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাকি বাচ্চারা আগেই বেরিয়ে গিয়েছিল। বেচারা যমন একটু মোটাসোটা হওয়ায় ধীরে ধীরে হাঁটছিল। সে ধীরে ধীরে আমের বাগানের দিকে এলো। সেখানে সে বাচ্চাদের আম পাড়তে দেখল। বাহ, আম গাছে কতগুলো আম! যদি আমি একটা পেতাম তাহলে খেয়ে নিতাম। এ আবার কে? আরে তুই মোটা যমন, তুই এখানে কি করে? এই তো বোধহয় হাঁটতেও পারবি না। বন্ধুরা, তোমরা কি আমায় একটা আম দিতে পারবে? ও আচ্ছা, তোমরা কি ওর কথা শুনলে বন্ধুরা? মনে হয় ও আম খেতে চাইছে। তোমার যদি আম লাগে তাহলে নিজেই পেরে নিচ্ছ না কেন? বেচারা যমন, ওর মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ও ওপরে পাথর ফেলতেই পারছিল না। তোমরা কি আমায় একটা দিতে পারবে? না, আমরা তোমায় দেব না। আমি তোমাকে আমার কালার পেন্সিল দেব। কারোর লাগবে না তোমার পেন্সিল, আমাদের সবার আছে। তো আমার ওয়াটার বোতল তোমায় দেব? না, তোমার এই পুরনো বোতল আমাদের লাগবে না। তুমি আমাদের যাই দাও না কেন, আমরা তোমাকে আম দেব না। এই মোটা বোকা বটে, কিন্তু একাও বটে। আর তখনই একটা বাদর গাছের ডালে বসেছিল। সে সব কিছু ভালো করে শুনছিল। বেচারা, সবাই মিলে কিভাবে ওর মজা ওড়াচ্ছে। কিভাবে ওকে সাহায্য করা যায়? ও হ্যাঁ, হ্যাঁ, ওহো, পাকা আম! হ্যাঁ, এটা আমরা কি দেখলাম? আমাদের সুমনকে নিয়ে মজা করা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা ওকে এই আমগুলো দিতাম তাহলে ও আমাদের পাকা আমগুলো দিত। এবার আমরা ওকে এটা কি করে বলবো? আহা, কি মিষ্টি খেতে এগুলো! এই আম মিষ্টি নাকি মধু? কোনো সন্দেহ নেই, এই আমটাই মিষ্টি। তুমি কি আমাদেরকে আমটা দেবে? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তুমি আমাদেরকেও দিতে পারো কি এগুলো? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। কেন নয়, এদিকে আসো। এই নাও, খাও, সবাই খেতে পারো। তুই কি আমাদের ক্ষমা করে দিয়েছিস বন্ধু? কি জন্য? তোকে আম না দেওয়ার জন্য আর তোকে মোটা বলার জন্য। কোনো ব্যাপার না, তোমরা তো এবার আমার বন্ধু, তাই না? এটাই অনেক। আমরা কাঁচা আম পেলাম, পাকা আমও পেলাম, আর সাথে সাথে পেলাম একটা ভালো বন্ধু।
আমরা কাঁচা আম পেলাম, পাকা আম পেলাম, আর একটা বন্ধুও পেলাম। আর এইভাবেই ভালো মনের যোমন অনেকগুলো আমও পেল আর অনেকগুলো বন্ধুও পেল। গোলু, আমি কি একটু এটা নিয়ে খেলতে পারি? না, এটা নিয়ে শুধু আমিই খেলি। তুমি কি আমলকি গাছ দেখেছো? আমলকি দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত গাছ দেখিনি। এটাই আমলকি গাছ। আমলকিগুলো কি সুন্দর! শহরে এরকম দেখাই যায় না। মঞ্জু, দেখো কাঁচা আমলকি। মঞ্জু, আমি আমলকি পারবো, খাবে? হ্যাঁ, আমি কোনোদিন কাঁচা খাইনি। বাড়িতে আচার দেখেছি, ওটাই খেয়েছি। খাওনি? তাহলে আজকে কাঁচা আমলকি খাবো। উহ, আমি চড়তেই পারছি না। গাছের গাটা ভিজে আছে, তাই পা পিছলে যাচ্ছে। হা, উফ। একটু ওই কাঠটা নিয়ে এসো তো। এখনই আনছি। এই কাঠটা দিয়ে ভিজে গাছে উঠতে খুব সুবিধা হয়। গোলু, খুব সাবধানে। আরে, আমলকির বৃষ্টি হচ্ছে যে। মঞ্জু, সব আমলকিগুলো তুলে নাও। অনেক হয়েছে গোলু, নিচে এসো, বাকি কালকে পেড়ে নেব। মঞ্জু, তুই খাচ্ছিস না কেন? একটা খেয়ে দেখি না। কি কড়া, কোনো স্বাদই নেই। আরেকটা খেয়ে দেখি। আরে মঞ্জু, তুই প্রথমবার খাচ্ছিস তো, তাই জন্যে। আরে, এটাও খুব টক। তোমরা এগুলো কি করে খাও? ঠিক যেরকম পেয়ারা খাওয়া হয়, ঠিক সেরকমই খাওয়া হয়। কিছু হাতে রেখে দিও, কিছু দিদার জন্য নিয়ে যাওয়া হবে। আমলকি খাওয়ার কিছুক্ষণ পর জল খেয়ে নেওয়া উচিত, তাহলেই মজা আছে। কি মজা? তুই খেয়ে দেখ না, তাহলেই বুঝতে পারবি। কি মজা মজা। টিয়াও বুঝে গেছে। আমরা এবার কুয়োর কাছে যাব। এটা কি গোলু? এটাই তো শুকনো খড়ের আঁটি। চাষের পর এই শুকনো খড় বেরোয়। দিদার হিরে গরুরও খুব পছন্দ এই শুকনো খড়। ছাদ বানানোর জন্যেও এই শুকনো খড় কাজে লাগে। কি, শুকনো ঘাসের ভেতরে মুরগিও পালন করো কি? না তো, ও তো ডিমে তা দেওয়ার জন্য এখানে বসে। ডিম শুকনো খড়ের ভেতর ভালো থাকবে। আমরা ডিম নিয়ে চলে যাব, সেই জন্যই বোধহয় মুরগি এত চেঁচাচ্ছে। আরে মুরগি, আমরা তোমার ডিম নিয়ে যাব না। এই কুয়ো থেকেই সবাই জল খায়। কিন্তু এর থেকে জল কি করে নাও? তার জন্যেও একটা জিনিস আছে। কিন্তু আমাকে মা গরম জল খেতে বলেছে। এই জলটা খেয়ে কিচ্ছু হবে না, তুই একবার শুধু খেয়ে দেখ। আরে কি পরিষ্কার জল। ঠিক আছে, খাচ্ছি। মা, কি মিষ্টি জল। কেউ মনে হচ্ছে চিনি মিশিয়ে দিয়েছে এই জলে গোলু। চিনি মেশায়নি। আমলকি খেয়ে জল খেলে এরকমই হয়, মিষ্টি লাগে খুব। আয় সোনা। গায়ে দুধ দিতে আমি প্রথমবার দেখছি। আমরা রোজ দোকান থেকে দুধ নিয়ে আসি। এই দুধ
দুধটাতে কোনো অশুদ্ধতা নেই, একদম খাঁটি। হ্যাঁ, এরকমই দুধ খাওয়া উচিত। এইভাবেই সব পুষ্টি আমাদের শরীরেও আসবে, তাই না দিদা? বাচ্চাদের প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খাওয়া উচিত, বায়না করতে নেই। আরে, একটা বিড়াল! এটা ছোট বিড়াল, এ তো দুধ খেতে এসেছে। দেখো কেমন বাটিটা কামড়ে ধরে আছে, এতে আমি রোজ দুধ দিই। অনেক দিন আগে একটা জঙ্গলে একটা ভয়ঙ্কর বিড়ালের বাস ছিল। বিড়ালটা অবলা ইঁদুরদের খেয়ে ফেলে নিজের পেট ভরত। ও ভাই, আমাকে মেরো না। দেখো, তোমাকে আমি মোটেই মারবো না, বরং না মেরে জ্যান্ত চিবিয়ে খাবো। মিয়াও। এভাবেই অনেক দিন কেটে গেল এবং বিড়ালটাও বুড়ো হয়ে গেল, আর এখন ইঁদুরদের ধরা ওর জন্য খুব কঠিন হয়ে পড়তে শুরু করলো। এভাবে চলতে থাকলে আমাকে তো উপোস করে মরতে হবে, কিন্তু যদি শিকার করি তাহলেও তো মোক্ষম চাল চলতে হবে। এই তো পেয়ে গেছি, এটাই করতে হবে। এবার সেই বিড়ালটা ইঁদুরকে ধরার জন্য সন্ন্যাসী হয়ে একটা পাথরের ওপর বসে মন্ত্র জপ করতে শুরু করলো। জঙ্গলায় নমঃ, ম্যাও ক্রিং, জঙ্গলায় নমঃ। এই আওয়াজটা কোথা থেকে আসছে? বন্ধুরা, আমাদের এই গুহা থেকে একটু দূরে একটা বিড়াল সাধু সেজে বসে আছে। ও, তাহলে কি আমাদের মেরে দেবে? একটা পাথরের ওপর চোখ বন্ধ করে বসে কিছু একটা বিড়বিড় করছে। তাহলে তো আমাদের ওই সন্ন্যাসী বিড়ালের ওপর নজর রাখা উচিত। তখনই নিরীহ ইঁদুরগুলো গর্ত থেকে বেরিয়ে এসে ওই সন্ন্যাসী বিড়ালকে দেখতে হাজির হলো বিড়ালটির সামনে। আমি ওই সন্ন্যাসী বিড়ালের সামনে চলে গেছিলাম, তাও আমাকে ধরতে এলো না। দাঁড়াও, একবার আমি গিয়ে দেখে আসছি। আমি ওকে দেখে গায়ে হাতও দিলাম, তবুও ও আমাকে ধরতে এলো না। আমার মনে হয় না ওই সন্ন্যাসী বিড়ালটা আমাদের ওপর আর কখনো হামলা করবে। ম্যাও ক্রিং, জঙ্গলায় নমঃ, ম্যাও ক্রিম, জঙ্গলায় নমঃ। আমার কথা তোমরা মন দিয়ে শোনো। আজ থেকে আমি আর কখনো ইঁদুর মারবো না, বরং তোমাদের আমি রক্ষা করতে এখানে এসে গেছি, আর তোমাদের উপর আছে আমার আশীর্বাদ। আমি আগে অনেক ইঁদুর মেরেছিলাম, আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে এখন সন্ন্যাস নিয়েছি। আমার উদ্দেশ্য এই জঙ্গলে এখন শান্তি প্রতিষ্ঠা করা। এখন তোমরা সবাই একে একে এদিকে এসো আর এসে আশীর্বাদ নাও। ম্যাও ক্রিম, জঙ্গলায় নমঃ। এরপর একদিন সব ইঁদুরেরা মিলে ওই সন্ন্যাসী বিড়ালের আশীর্বাদ নিতে যাবে বলে নিজেরা ঠিক করলো।
এভাবেই একদিন সন্ন্যাসীর সাথে দেখা করে ফিরবার সময় সন্ন্যাসী বিড়াল তাদেরকে পিছনে ডেকে বলে, শোনো, তোমরা সবাই আমার কথা শোনো। তোমরা সবাই একটু দাঁড়িয়ে যাও। কি হয়েছে স্বামীজি? তোমাদের সবার উপরে একটা বড় বিপদের ছায়া দেখতে পাচ্ছি। আরে কি রকম বিপদ স্বামীজি? পূর্বের ওই পাহাড়ের দিক থেকে তোমাদের উপরে একটা বিপদ ধেয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি। স্বামীজি, তাহলে আমাদের কি করা উচিত? আরে ভয় পাওয়ার দরকার নেই। বিপদ কাটাতে চাইলে পেট পুজোর ব্যবস্থা করতে হবে। কি পুজো করতে হবে? আরে না 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 না, এটা ওরকম পুজো নয়। তাহলে তোমরা একটা বরং কাজ করো, এক এক করে আশ্রমে আসতে থাকো, তাহলে আর কখনো বিপদকে ভয় পাওয়ার দরকার পড়বে না, বুঝেছো? আর তারপর নির্ভয় থাকবে তোমরা। স্বামীজি ধন্যবাদ, আপনি খুব দয়ালু। আমরা সব ইঁদুর এক এক করে আপনার আশ্রমে চলে যাব। এই জন্য প্রতিদিন শত্রু দমন পুজোর জন্য একে একে ইঁদুরেরা সাধু বিড়ালের আশ্রমে যেতে থাকে। এসো বৎস, এসো, এই আশ্রমে এসো। মিয়াও, এসো এসো। আর অনেকদিন পর যখন সন্ন্যাসী বিড়ালের আশ্রম থেকে ইঁদুরেরা আর ফিরছিল না, তখন বাকি ইঁদুরদের কাছেও এই ব্যাপারটা বড় অদ্ভুত বলে মনে হলো। পুজোতে যারা গেছিল তারা তো ফেরত এলো না। স্বামীজি ওদের সঙ্গে কিছু করেনি তো? না না, পুজো হয়তো এখনো শেষ হয়নি। তাহলে আমরা নিজেরাই স্বামীজির আশ্রমে গিয়ে দেখে আসি। এরপর ইঁদুরেরা নিজেদের মনের সন্দেহ দূর করতে সোজা এসে উপস্থিত হয় সন্ন্যাসী বিড়ালের আশ্রমে। স্বামীজি, পুজোতে যেসব বন্ধুরা এসেছিল তারা এখনো ফেরত এলো না কেন? আশ্রমে যারা এসেছিল তারা সবাই বিপদকে হার মানাতে একসাথে মন দিয়েছে পুজোয়। ওরা শিগগিরই ফিরে আসবে, তোমরা চিন্তা করো না একদম। শোনো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সুবিধার লাগলো না। এটার একটা তদন্ত করতে হবে। এরপর ওই তিনজন ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রম পর্যন্ত একটা গর্ত খুঁড়তে শুরু করে। তারপর ওই তিনজন ইঁদুর আস্তে আস্তে আশ্রমের ভেতরে ঢুকে গেল, কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে তারা থ হয়ে গেল। এ মা, এগুলো তো আমাদের বন্ধুরা। ওই সন্ন্যাসী বিড়াল আমাদেরকে ঠকিয়েছে, ও আমাদের বন্ধুগুলোকে মেরে ফেলেছে। এবার আমাদের ওকে একটা শিক্ষা দিতেই হবে। সন্ন্যাসী বিড়ালকে শিক্ষা দিতে চার বন্ধু মিলে একটা বুদ্ধি আটে, আর এরপর নিজেরা একটা সলিড প্ল্যান তৈরি করে। আর তারপরের দিন দুটো ইঁদুর মিলে সন্ন্যাসী বিড়ালের আশ্রমে গিয়ে হাজির হয়। স্বামীজি, আমরা আমাদের সন্তানদের আপনার হাতে পূজার জন্য তুলে দিতে এসেছি। আপনার এই ছোট ছোট বাচ্চাদের জন্য পূজা করা উচিত স্বামীজি। আমার এত ভালো সময় এলো, তোমরা নিজেই এসেছো আমার হাতে তুলে দিতে। কার সময় স্বামীজি? না 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 না, আমি আমার কথা বলছি না, তোমাদের ভালো সময়ের কথাই বলছিলাম। আসলে আমার জিভ পিছলে গিয়েছিল আর কি। এদের তো শত্রুর দোষ লেগেছে, চিন্তা করো না, এরা সুস্থ হয়ে যাবে। ঠিক কিছুক্ষণ পরেই সেই সন্ন্যাসী বিড়াল আশ্রম থেকে ছুটে বেরিয়ে গিয়ে আসতে লাগলো। ও স্বামীজি, কি হয়েছে? শত্রুদোষ শেষ হয়ে গেছে নাকি? আসলে খাওয়ার আগে সন্ন্যাসী বিড়াল এটা বুঝতে পারিনি যে ইঁদুরগুলো ইঁদুর নয়, একটা আঠার গোলা দিয়েছে। বিড়াল বিড়াল সন্ন্যাসী বিড়াল পেলো 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 শাস্তি পেলো। একটা জায়গায়
গুঞ্জান্ডি নামে একজন ব্যবসায়ী বাস করত, আর ওর কাছে একটা গাধা ছিল। গুঞ্জান্ডি ওই গাধাটার ওপর সমস্ত জিনিসপত্র চাপিয়ে বাজারে যেত। একদিন হঠাৎই একটা ঘটনা ঘটল। যখন বাজার থেকে গুঞ্জান্ডি বাড়ি ফিরছিল তখন ওর খুব ক্লান্ত লাগছিল নিজেকে। তাই সে ভাবল যে কিছুক্ষণ এই গাছটার নিচে বসে আরাম করে নিলে কেমন হয়। আর এটা দেখার পর ওর পোষ্য গাধাটাও ওর সাথে বিশ্রাম নিতে শুরু করলো। দুজনে এতটাই ক্লান্ত ছিল যে গুঞ্জান্ডি ঘুমিয়েই পড়েছিল। আর তখনই একটা বড় সাপ ওখানে এলো, আর ওই সাপটাকে দেখে গাধাটা বলল, বাপরে, এটা কি একটা সাপ নাকি? এই তো মালিকের দিকেই যাচ্ছে মনে হচ্ছে। মালিককে এবার ছোবলি মারবে। আমাকে কিছু একটা করে মালিককে বাঁচাতে হবে। তুমি আমার মালিককে ছোবল মারতে চাও না? দাঁড়াও, মজা দেখাচ্ছে। ওরে বাবা, কি বড় সাপ! এটা এখানে এলো কি করে? এর উপরে যে কাঠটা পড়ে আছে, এটা কে ফেলেছে? তুই ফেলেছিস নাকি? তার মানে তুই আমার জীবন বাঁচিয়েছিস। এটা আমি কখনোই ভুলতে পারবো না। আজ থেকে তুই আমার সব। চ এবারে বাড়ি যাই। প্রতিদিনের মতো গুঞ্জান্ডি নিজের গাধার উপরে সমস্ত জিনিসপত্র রেখে বাজারের দিকে যেতে লাগলো। আর সবকিছু বেচা হয়ে গেলে গাধার সাথে বাড়ি ফিরে আসতো। এটাই ছিল রোজকার কাজ ওদের। মন দিয়ে শোন বাবা, যদি তুই উৎসাহের সঙ্গে এবং ভালোভাবে কাজ করিস তাহলে তার ফল তুই ভালোই পাবি, বুঝলি? বুঝতে পেরেছি মালিক, কিন্তু মালিক এটা তো খুবই ভারী। আরে বাবা, তুই আমার হীরের টুকরো, তোর উপর আমি এত ভারী জিনিস কি করে চাপাই? কি বুঝলি? তোর যাতে এখন কষ্ট না হয় তাই তোকে আমি একটা সুন্দর গান শোনাই। হ্যাঁ, কি গান? এটা কিন্তু শুধু গান নয়, এটা তোর ব্যাপারে একটা গান, বুঝলি তো? বললো, গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে, বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে। ও হো, কেমন লাগলো? আপনার গান শোনাচ্ছে তো ভালো, আমি এই জিনিসগুলোই বহন করি। একদিন গুঞ্জান্ডি আর ওর গাধা সবকিছু বেচে প্রতিদিনকার মতো নিজের গাধাটির সঙ্গে আনন্দে বাড়ি ফিরছিল। আর ওর গাধাটিকে বলল, আরে এই বেটা, তোর উপর ভারী জিনিস চাপাইনি বলে তুই কি জোরে জোরে হাঁটবি নাকি? আরে মালিক, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি বাড়ি গিয়ে বিশ্রামও তো নিতে হবে, তাই না? হায় ভগবান, এ তো গর্তে পড়ে গেল। আমি তোকে প্রথমেই বলেছিলাম যে ধীরে সুস্থে চল, কিন্তু আমার কথা তোর কখনোই কানে ঢোকে না, তাই না? হে ভগবান, এবার কি করে বার করি আমি একে বাইরে আনার জন্য আমায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। দেখি। নিজের ওই গাধাটাকে বাঁচাতে গুঞ্জান্ডি অনেক উপায় ভাবতে শুরু করলো। তখনই সে একটা দড়ির মতো কিছু দেখল। আরে বাবারে! এই বেটা, মন দিয়ে শোন, এই দড়িটাকে ধরে চুপচাপ উপরে চলে আয়। যেভাবেই হোক তোকে এখন আমায় বাঁচাতে হবে। তোকে ছাড়া আমি কি করে থাকবো বলতো? গুঞ্জান্ডি খুব কষ্ট পাচ্ছিল। তখনই ওখান থেকে একটি লোক যাচ্ছিল। গুঞ্জান্ডির নিজের গাধাটিকে বাঁচানোর উপায় দেখে ওর বেশ মজা লাগলো। আর ওর বোকামো দেখে সে বলল, আরে ও ভাই, গর্তে যে পড়ে আছে সেটা একটা গাধা, আর ও দড়ি ধরে তো উপরে আসতে পারবে না বাবা।
তাহলে তুমি বলো ওকে ওপরে আনবো কি করে? যেভাবেই হোক ওকে তো বাঁচাতে হবে। আরে ভাই, এই গর্তটা খুবই সরু, তুমি যা ইচ্ছে করে নাও, এই গাধাটা উপরে আনতে পারবে না। একে এখানেই ফেলে চলে যাও। আরে ভাই, এ তুমি কেমন কথা বলছো? তাহলে বসে বসে একে এখানেই পাহারা দাও আর কি। কুঞ্জান্ডি নিজের প্রিয় গাধাটাকে এতক্ষণ বাঁচাতে না পেরে খুব মন খারাপ করে সে ভাবতে থাকলো যে এবার সে কি করবে। ওকে বাঁচানোর চক্করে কখন যে দিন থেকে রাত হয়ে গেল সে বুঝতেই পারল না। কুঞ্জান্ডি খুবই চিন্তিত ছিল। তখনই ওই রাস্তা দিয়ে একটা সন্ন্যাসী যাচ্ছিলেন, আর তখনই উনি কুঞ্জান্ডিকে দেখতে পেলেন। তাকে চিন্তিত দেখে সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, শুধু এটাই তোমার সমস্যা? আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি, তুমি এই গাধাটাকে ছেড়ে চলে যাচ্ছ না কেন? হ্যাঁ মহারাজ, এ আমার জীবন বাঁচিয়েছে, একে ফেলে রেখে আমি যাই কি করে বলুন তো? কাল সন্ধে থেকে ও কোনো দানা পানি মুখে দেয়নি। তার মানে এই গাধাটাকে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ, ওকে বাঁচানোর জন্য কোনো না কোনো উপায় আমাকে বলুন মহারাজ। আচ্ছা, এবার বুঝলাম। তোমার এই গাধার প্রতি ভালোবাসা দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। যেভাবেই হোক আমার এই গাধাটাকে বাঁচিয়ে নিন মহারাজ। চিন্তা করো না, এই গাধাটাকে আমরা বাঁচাবো। তুমি একটা কাজ করো, গিয়ে একটু মাটি নিয়ে এসো। কিন্তু মাটি লাগবে কেন? এই গর্তের মধ্যে দেওয়ার জন্য। আরে, এই গর্ত তো বন্ধ হয়ে যাবে, আমার গাধাটা মরে যাবে মহারাজ। তুমি ভয় পেও না কুঞ্জান্ডি, আমার উপর বিশ্বাস রাখো, যাও। সন্ন্যাসীর কথায় বিশ্বাস করে কুঞ্জান্ডি ঝুড়ি ঝুড়ি করে মাটি নিয়ে এসে ফেলতে শুরু করলো নিজের গাধাটিকে বাঁচানোর জন্য। ভয় পেও না কুঞ্জান্ডি, গর্তটায় আরো মাটি লাগবে, চিন্তা করার কোনো কারণ নেই এখানে। আমি তোমার সাথে আছি কুঞ্জান্ডি। কুঞ্জান্ডি যখন নিচে দেখল তখন ওর গাধা আস্তে আস্তে উপরে উঠে আসছিল। কুঞ্জান্ডি এটা দেখে খুব খুশি হলো আর দৌড়ে দৌড়ে মাটি ফেলতে লাগলো। কুঞ্জান্ডিকে খুশিতে দেখে সন্ন্যাসীও ওখান থেকে চলে গেলেন। কুঞ্জান্ডি দেখতে পেল যে গাধাটা আস্তে আস্তে উপরে আসছে। ওরে আমার সোনা, তুই আমায় খুব চিন্তায় ফেলেছিলি রে। যদি ওই সন্ন্যাসী মহারাজ আমাকে উপায় না বলতেন, তাহলে তোকে হয়তো বাইরে বার করতেই পারতাম না।